আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং টেকনোলজির সঙ্গে কোলাব করে একটা আরও ভালো জায়গায় পৌঁছাতে যাচ্ছে। অনেক সময় হয়ে থাকে গুগলে সেই বিষয়টা সার্চ করলে আমরা খুঁজে পাই না, কিন্তু এআই হয়ে যাবার পর সেই জায়গাটা আরও সুবিধাজনক হয়ে পড়েছে, কারণ এআইয়ে সেই বিষয়টাকে আমি পুট করলেই আমরা এক্স্যাক্ট রেজাল্টটা পেয়ে যাই। ছাত্রদের আজকে কি পড়াবো, মানে কিভাবে পড়ালে দে উইল গেট মোটিভেটেড। কোয়ান্টাম কম্পিউটিং, তাতে কি লাগছে? তাতে আমার অ্যালগোরিদম লাগছে, সিমুলেশন লাগছে। সেই সিমুলেশনের পার্টগুলো কোত্থেকে আসছে? ম্যাথামেটিক্যাল ফিজিক্স থেকে। আবিষ্কার আগেও যেমন ছিল এখনও আছে, এবং ভবিষ্যতে যে টেকনোলজি যেভাবে আরও একটা অ্যাডভান্স দিক বা ডিরেকশনটাকে আমরা দেখতে পাই। Hey, welcome to our podcast. SBU স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির পডকাস্ট সেশনে আরও একবার স্বাগত আপনাদের সকলকে। আর স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির এই পডকাস্ট সেশন মানেই হচ্ছে একটা আলাদাই উন্মাদনা, একটা আলাদাই চর্চা যাকে বলে। প্রত্যেকটা বিষয়ের ওপর একটা আলাদাই অন্বেষণ, আর প্রত্যেকটি বিষয় নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খানু বিচার এবং আড্ডা। আর এই কনক্লুশনের মাঝখানে আমরা যাকে আমাদের মাঝখানে আজকে স্পেশাল এপিসোডের মধ্যে আমরা যাদের পেয়েছি, এতদিন ধরে যাদের পেয়েছি, তাদের কাছ থেকে শুনেছি বহু কথা, তাদের বহু বক্তব্য এবং তাদের অভিজ্ঞতার কথা, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির ওপর তাদের বক্তব্যের কথা। আজকে আমাদের বিষয়টা হচ্ছে, পডকাস্টের স্পেশাল এপিসোডের স্পেশাল বিষয়টা হচ্ছে বেসিক সায়েন্স এবং বেসিক সায়েন্সের পদার্থবিদ্যা। আর এই সেশনে আমাদের মুখোমুখি রয়েছে আজকে আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর হাসিবুর রহমান কাজী। অনেক অনেক স্বাগত কাজী সাহেব আপনাকে। কেমন আছেন? খুব ভালো। আপনি কেমন আছেন? আপনার মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ত বিষয়, একটা হাসির মধ্যে একটা বিষয়, সেটা দেখেই মনে হচ্ছে যে ভালো না থেকে থাকা যায় না। আর সাহিত্যের ঘনঘটায় আপনাকে বেঁধে রাখবো না আমরা কখনোই। প্রথমেই যেই প্রশ্নটা সেটা হচ্ছে যে, আজকে একটা অন্য পর্যায়ে আমরা কিছুদিন আগে আমাদের পডকাস্ট সেশন চলেছে। সেই পডকাস্ট সেশনে আমরা বেসিক সায়েন্সের, পদার্থবিদ্যার একটা দিক আমরা দেখেছি খুব সক্রিয়ভাবে। যেই দিকটা আরো দেখা হয়নি স্পষ্টভাবে, সেটা হচ্ছে গবেষণা। হুম। এই গবেষণার বিষয়টা, যেটা বর্তমান সময়ে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির বহু ছাত্রছাত্রীর মধ্যে এই প্রবণতা রয়েছে, এবং যারা গবেষণা করছে, এই পুরো বিষয়টা একটু আপনার কাছে জানার চেষ্টা করব। হোয়াট ইজ প্রকিউরমেন্ট অফ রিসার্চ যাকে বলে? এক্স্যাক্টলি। আজকে আমি এই পডকাস্টে এসে অনেক আ মানে হ্যাপি যে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, এবং কিছু উপদেশ আমার ভিউয়ার্সদেরও দিতে চলেছি, স্টুডেন্টসদের। যে এই বেসিক সায়েন্স এবং তার গবেষণা, এটা মানে খুব ভাইটাল একটা বিষয়। মানে শুধু আজকের দিনের জন্য নয়, মানে পাস্ট যদি আমরা দেখি, যে পাস্টে কত সায়েন্টিস্ট এবং তাদের রিসার্চ পেপার পাবলিকেশন, তাদের যে আবিষ্কার, সেটা আমাদের পৃথিবীর দৈনন্দিন জীবনের প্রতিটা পদক্ষেপকে চেঞ্জ করেছে। হুম। সেই আবিষ্কার আগেও যেমন ছিল, এখনো আছে, এবং ভবিষ্যতে টেকনোলজির সুবাদে, যে টেকনোলজি যেভাবে অগ্রসর হচ্ছে এগিয়ে বা চলছে। উন্নতি করছে, সেই উন্নতির ওপরে বেস করে গবেষণাটা আরো এগিয়ে যাচ্ছে, আরো একটা অ্যাডভান্স দিক দিক বা ডিরেকশনটাকে আমরা দেখতে পাচ্ছি। তো বেসিক সায়েন্স মানে হচ্ছে একটা মূল বিষয়, মানে বেসিক, মানে কথাটার মধ্যেই একটা মূল বিষয় বা মূল সাবজেক্ট বা প্রাথমিক একটা হ্যাঁ, স্তর। মূল টপিক নিয়ে আমরা আলোচনা করছি। তো আমরা বেসিক সায়েন্স মানে জেনারেলি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথস, এই ৩ টেকেই আমরা বেসিক সায়েন্স বলে ধরে থাকি। তো বিভিন্ন ডিগ্রি কলেজেস বা গবেষণার জায়গাতে এই ৩ টের উপরে বেস করেই কিন্তু আমাদের গবেষণাগুলো হয়ে থাকে। মানে আমরা যদি দেখি যে সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে কোন R&D সেকশনে কোনো একটা রিসার্চ চলছে, তারা
হয়তো কোনো একটা সফটওয়্যারকে ডেভেলপ করার চেষ্টা করছে। তাহলে সেই সফটওয়্যার সাপোজ আমি ধরলাম যে অপটিক্স মানে অপটিক্যাল লেজার সিস্টেম এখন আছে। সেই লেজার সিস্টেমের বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করা হয়েছে বা আবিষ্কার করা হয়েছে। তো সেই সিমুলেশনের প্রসেসটা, সেই সিমুলেশনের যে অ্যালগরিদমটা, সেই অ্যালগরিদমটা আসছে কিন্তু ম্যাথামেটিক্যাল সায়েন্স থেকে। বেশ। ওকে? এবার পদার্থবিদ্যা জায়গাটা চলে আসি। অপটিক্স, লেজার কি? ডিফ্র্যাকশন কি? ইন্টারফারেন্স কি? এই অপটিক্সের এই প্রত্যেকটা টপিকগুলো, এগুলো আসছে পদার্থবিদ্যা থেকে। ঠিক। এবং কিছু লেজার থাকে যেগুলো কেমিক্যাল লেজার বা সামথিং মানে ডাই লেজার। হুম। সেই লেজারগুলোর যে সিমুলেশন প্রসেস সেখানে উঠে আসে কেমিক্যাল সায়েন্স। তাহলে এই যে একটা মানে একটা সফটওয়্যার যেটা জেনারেট করা হচ্ছে একটা মানে আইটি কোম্পানিজ আর&ডি সেকশনে, সেখানে বেসিক সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই ৩ টেরই বেসিক বা মূল বিষয়টা কিন্তু খুব ভাইটাল। ভাইটাল। এই ৩ টে বিষয় না থাকলে রিসার্চটা অগ্রসর করতে আমি পারব না। তো যে যেই ফিল্ডেই পড়াশোনা করুক না কেন, সাপোজ আমি ধরছি কেউ হয়তো বিটেক ইঞ্জিনিয়ারিং ফিজিক্স নিয়ে পড়ছে বা হয়তো বিটেক ইঞ্জিনিয়ারিং পড়ছে মেকানিক্যাল, সিভিল, ইসি ডিপার্টমেন্ট মানে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, সিএসসি ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টেই পড়ুক না কেন, তাদের কিন্তু বেস মানে আমরা যেটা করে থাকি মানে আমাদের ইউনিভার্সিটি এবং আদার্স সমস্ত ইউনিভার্সিটিতে এবং আইআইটিস, এনআইটিস গুলোতেও ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমিস্টারটা আমরা ফিজিক্সটা পড়াই। কেমিস্ট্রি থাকে এবং ম্যাথস তো সেকেন্ড ইয়ার অব্দিও যায়। এই যে ১ম এই ফার্স্ট ইয়ারেই ফিজিক্স, কেমিস্ট্রিটা পড়ানোর মানে কি? কারণ তারা যে আগামী দিনে তারা যে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে যখন উঠবে, ফাইনাল ইয়ার স্টুডেন্ট হবে, তখন ধীরে, ধীরে তারা যে সফটওয়্যারটাকে বিল্ড করার চেষ্টা করবে একটা সিএসসি স্টুডেন্ট, তার জন্য বেসিক্সটা কিন্তু দরকার ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথসে। সেই বেসিক্সটা আমরা গড়ে তুলতে সাহায্য করছি ফার্স্ট ইয়ার থেকেই। তাহলে আমরা ভিতটা তৈরি করে দিচ্ছি তাদের। নেক্সট যে গবেষণাটা করবে তারা, তাদের কাউরির হয়তো গবেষণার যদি ইচ্ছে থাকে, তাহলে হায়ার স্টাডিজ এর মাধ্যমে গবেষণা যদি করতে চায়, তাহলে সেই ভিতটা যদি তাদের শক্ত থাকে, তাহলে এটা নো ডাউট যে তারা অবশ্যই সেই জায়গায় গিয়ে নিজের একটা আ উন্নতির পথ খুলে দিতে পারবে এবং যে সেকশনে বা যে আ ইন্ডাস্ট্রি বা আর&ডি সেকশনে কাজ করবে, অবশ্যই তার জন্য অনেক লাভবান হবে। এটা তো কাজী সাহেব শুনলাম আমরা ব্যাকরণগত দিক। হুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এটা। আরো একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা তো প্রচুর ছাত্রছাত্রীদের সাথে ইউনিভার্সিটিতে আ উঠা-বসা করছেন, পর্যবেক্ষণ হুম। করছেন। এই পর্যবেক্ষণে কিভাবে উঠে আসে যে এরা গবেষণার জন্য প্রযোজ্য? বা এই ছেলেমেয়েদের মধ্যে সেই এফিসিয়েন্সি জায়গাটা খুঁজে পান কোন, কোন দিক থেকে? আচ্ছা, এই প্রশ্নটা খুব একটা আ মানে আমাকে কোয়েশ্চেনটা প্রত্যেকদিন ভাবায় যখন আমি সকালে ক্লাস নিতে যাই ১০ টার সময়। মানে এটা তো একদম পুরো একটা নালিশ মানে হ্যাঁ, বিষয়। মানে একদম এক্সাক্টলি। ছাঁকনির যে মতো। আমি যখন ক্লাস নিতে যাই তখন আমি ভাবি যে আমি ছাত্রদের আজকে কি পড়াবো? মানে কিভাবে পড়ালে they will get motivated. হ্যাঁ, motivated for what? রিসার্চ। কারণ রিসার্চ ছাড়া আজকে আমাদের এই সমাজ চলবে না। কোনো রিসার্চার বা কোনো সায়েন্টিস্ট যদি আন্দোলনে বসেন, তাহলে আমাদের জীবন কিন্তু ওখানেই স্তম্ভিত হয়ে যাবে। তো রিসার্চ জিনিসটা এতটাই ভাইটাল যে আমি সকালে গিয়ে তাদেরকে কিভাবে পড়ালে তারা ওই রিসার্চের বিষয়টা মোটিভেট হতে পারে, সেটাই হচ্ছে দেখার বিষয়। তাহলে সাপোজ আমি ধরলাম সকালে গিয়ে আমি তাদের সেমিকন্ডাক্টর ফিজিক্স পড়াচ্ছি। সেখানে হয়তো ক্রিস্টাল স্ট্রাকচার আছে, সেখানে আম আ কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড এই সমস্ত টপিকগুলো উঠে আসে। তাহলে এই টপিকগুলো পড়িয়ে আমি কি করব? তারা কি লাভ পাবে? মানে তারা কি শুধু পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য? তা তো নয়। সেই টপিকগুলো পড়ে তারা একটা বেসিক জিনিসটাকে ক্লিয়ার করবে। কোন বেসিক জিনিসটা? যে বেসিক জিনিসটা ওদের স্টুডেন্টদের কাজে লাগবে রিসার্চে। তাহলে যখন আমি তাদের পড়াচ্ছি একটা সেমিকন্ডাক্টর ফিজিক্স তার বেসিক্স বা মূল জিনিসগুলো আমি বলছি, ফিজিক্সটা বলছি, বোঝাচ্ছি। তো তাদের যে উৎসাহটা, যে তাদের অনেকের মধ্যে থাকে যে, "স্যার এইটা আমি বুঝতে পারলাম না।" আচ্ছা, "স্যার এই ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড তো আমি দেখতে পাচ্ছি না। তাহলে কোথায় সেটার আ মা মানে সূচনা কোথায় বা সেটার শেষ বা কোথায়? সেটা আমি বুঝতে পারছি না।" এই যে তাদের মধ্যে যে এই ভাবনাগুলো,
they want to visualize the valence band and conduction band with my eye. এই যে চোখের মাধ্যমে আমি তাদের দেখাতে চাইছি বা তাদেরকে আমি কতটা ক্লিয়ারলি বোঝাতে চাইছি, সেখান থেকে আমি বুঝতে পারছি যে এই স্টুডেন্টসগুলো তাদের মধ্যে একটা রিসার্চ সত্তা বজায় আছে। তাদেরকে যদি আমি ঠিকমতো গাইড করি, এবং হ্যাঁ, এটা সবথেকে বলা প্রয়োজন যে রিসার্চের জন্য দেয়ার শুড বি এ ভেরি গুড গাইডেন্স। উইদাউট এনি প্রপার এবং গুড গাইডেন্স রিসার্চ পথে যাওয়াটা একটু টাফ। কারণ প্রপার গাইডেন্স না হলে একটা প্রপার রিসার্চ হয় না। আমরা যদি রিসার্চের হিস্ট্রি বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা এই আবিষ্কার মানে মাইক্রোস্কোপ আবিষ্কার বা যে কোনো জিনিস আবিষ্কারের যে ব্যাকগ্রাউন্ড স্টোরি বা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা দেখে থাকি, তাহলে দেখব যে সেখানে কোথাও না কোথাও একটা মোটিভেশনাল কিছু হয়েছে, সেজন্যই তারা সেই রিসার্চে অগ্রসর হয়ে তারা রিসার্চটা করেছেন। যেমন নিউটন কি করেছেন? উনি যখন ৩ টে সূত্র যখন আবিষ্কার করলেন, হঠাৎই কি আবিষ্কার করলেন? তা তো নয়। উনি একটা বিষয় দেখেছিলেন, একটা রিয়াল লাইফ একটা ইনসিডেন্ট দেখেছিলেন। সেই ইনসিডেন্ট থেকে উনি উদ্বুদ্ধ হয়ে সেই রিসার্চটা উঠে এসেছে। তো রিসার্চ মানে বই পড়া নয়। রিসার্চ মানে আমি সকালে এলাম, বই পড়লাম, বিকেল ৫টার সময় আমার কলেজ শেষ হয়ে গেল, আমি চলে গেলাম। রিসার্চ মানে এটা নয়। রিসার্চ মানে থিংকিং। ঋত্বিক ঘটক যেমন বলেছেন, "ভাবো, ভাবা প্র্যাকটিস করো।" তো আমাদের ভাবতে হবে। যত ভাববে, your concept will be clear and you will go to the top of the hill. শুধু নিউটনই নয়, শুধু নিউটনই নয়। হ্যাঁ, আমার মনে হয় বোধহয় অ্যালবার্ট আইনস্টাইন। আইনস্টাইন। আ যদি আধুনিক বিজ্ঞানের কথায় আসি, তাহলে সেই জায়গাটাও কিন্তু আ তার পরিপূরক হিসেবে কাজ করে। এক্সাক্টলি। এবং এইখান থেকেই কাজী সাহেব একটা সূত্র ধরে আসি আমি। যদি এই জায়গাতেই আসি যে একটা ছাত্র উদ্বুদ্ধ হলো রিসার্চের জন্য, গবেষণার জন্য। একটা গবেষণা করাটা অনেক সহজ বিষয় নয়। হুম, এটা এটা আ আম আপনি যতটা সহজ পরিসরে বলছেন বা বর্তমান সময়ে যতটা সহজ পরিসরে তৈরি হয়েছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে। কিন্তু একটা রিসার্চ যদি গোটা বিশ্বের জায়গায় দেখি বা তথা ভারতবর্ষের জায়গায় দেখি, তাহলে রিসার্চ এমন একটা বিষয়, গবেষণা এমন একটা বিষয় যার জন্য একটা অর্থনৈতিক দিক উঠে আসে। হুম, এবং গবেষণা করতে গেলে তার একটা নির্দিষ্ট ফান্ডের বিষয় থাকে। এক্সাক্ট। এই ফান্ডগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব আপনার কাছে। আচ্ছা। তো ১ম এই আমি যেটা বলব সেটা আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি রিসেন্ট কিছু ফান্ডিং আ দেওয়ার ব্যবস্থা করেছেন। যেটা ছোট ফান্ড, সেটা সিড গ্র্যান্ট বলো। আচ্ছা। তো সেই সিড গ্র্যান্টের মাধ্যমে আমরা কি করি? ছোটখাটো একটা ল্যাব সেটআপের চেষ্টা করি। যেখান থেকে আমরা পাবলিকেশন বা রিসার্চ করে we will give the feedback from that lab. বুঝলাম। ওকে? তাহলে ফিডব্যাক যেমন আমরা দেব, সেই অনুযায়ী যে সমস্ত ফান্ডিং এজেন্সিস গুলো আছে গভর্নমেন্টের তরফ থেকে বা বিভিন্ন আম আ প্রাইভেট যে ইন্ডাস্ট্রিজ গুলো R&D সেকশনে, তারাও ফান্ড করে, মানে ফান্ড দেয় আরকি। তো আমরা যদি সেই আউটপুটটা দেখাতে পারি, সেই আউটপুটের মাধ্যমে সেই ফান্ডিং এজেন্সিস গুলো আমাদের ফান্ড দেবে। মানে উই ক্যান এপ্লাই ফর দ্যাট। ওকে? তো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আমাদের এই জায়গাটা তৈরি করে দিয়েছেন। ফান্ডিং একটা ছোট আ দেওয়ার মানে they open the door. হুম। Now we have to search the locker in that room. তো আমাদের সেই লকারটা খুঁজে বার করতে হবে। যে লকারের মাধ্যমে আমরা খুঁজে বার করব যে কোন ফান্ডিং এজেন্সিটা আমাদের ফান্ড করবে একটা মোটা অ্যামাউন্টে। কারণ রিসার্চ করার জন্য আমাদের তো ওই ৪-৫ লাখ বা ৬ লাখ টাকা দিলে হবে না। আমাদের একটা হিউজ অ্যামাউন্ট, মিনিমাম 50 লাখস না হলে একটা রিসার্চ প্রজেক্ট গ্রান্ট হয় না। না। তো এই যে প্রজেক্ট আমরা লিখছি বা আমাদের সমস্ত ফ্যাকাল্টিরা প্রজেক্ট লিখেছেন, সেই প্রজেক্ট জমা পড়েছে। আমাদের যারা রেসপেক্টেড ডিরেক্টরসরা আছেন আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে, তারা সেটাকে ভেরিফাই করেছেন এবং দে ডিসাইডেড যে সেই সিড গ্র্যান্টটা দেওয়া হোক। এবং আমাদের থ্যাংক ইউ অবশ্যই আমাদের সিওও স্যারকে। উনি এই আ ফান্ডিং সিড গ্র্যান্টের ব্যবস্থাটা করে দিয়েছেন। এটা আমাদের অনেক বেশি মোটিভেট করছে হুম। এবং ২০২০ সাল থেকে অনেক স্টুডেন্ট মানে এসভিউর কথা মানে আমি আদার্স ইউনিভার্সিটিও দেখেছি। কিন্তু এসভিউতে যে হারে রিসার্চ স্কলার অ্যাডমিশন নেয় বা রিসার্চ করানো হয়, সেটা অনবদ্য।
মানে অন্যান্য ইউনিভার্সিটিতে এত রিসার্চ স্কলার থাকে না। মানে 2021-এই মানে আমি যেহেতু বর্তমানে R&D সেকশনে আছি এসভিউ এর, 2021-এ 150 অ্যাবাভ আমাদের থিসিস জমা পড়েছে। তো ইট ইজ এ হিউজ নাম্বার। হুম। তো 2019-20 যখন থেকে একাডেমিক্স স্টার্ট হয়েছে এসভিউ এর, তখন থেকেই এই নাম্বারটা বজায় আছে। তাহলে আমরা অনুমান করতেই পারি যে আজকে 5 বছর পর সেই যে নাম্বারটা কত এসে দাঁড়াতে পারে। এবং এটা অনেকটা বড় পজিটিভ ভাইবস। একদম, একদম। এটা এটা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির কাছে একটা অনেক বড় পজিটিভ ভাইবস হ্যাঁ, এবং আগামী সময়ে এটা আরো বড় জায়গায় প্রসপেক্টাসে ছড়িয়ে পড়বে। এক্সাক্ট এখানেই আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আ প্রশ্নের পর প্রশ্ন বানায় আপনাকে ঘিরে ফেললেও কিন্তু এই বিষয়গুলো আপনারই রেডিওটস এর মধ্যে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে এই যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে রিসার্চ, একটা স্টুডেন্ট এলো, সে রিসার্চ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে। ইউজি, পিজি লেভেল থেকে পড়াশোনা, হুম। তারপরে গবেষণার দিকে এগোনো। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি তার মিডিয়াম বা ডেস্টিনি। এই ব্যারিয়ার্স এর মধ্যে যখন সে রিসার্চ করছে, তখন কি ফেসিলিটিস পাচ্ছে টেকনিক্যালি হিসেবে? আচ্ছা। তো আমাদের ইউনিভার্সিটিতে যে ফেসিলিটিস গুলো দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ১ম এই যেটা ওনারা ১ম থেকেই যেটা করেছেন, সেটা হচ্ছে কোলাবোরেশন। আচ্ছা, রিসার্চের ১ম ভিত বা ১ম স্টেপই হচ্ছে কোলাবোরেশন। একটু এইটাই বিশদে জানতে চাই যে হ্যাঁ, কোলাবোরেশন। একদম। হোয়াট ইস কোলাবোরেশন? কোলাবোরেশন রিসার্চ তো দেখবেন যখন রিসার্চ পেপার পাবলিশ হয় বিভিন্ন জার্নালে বা সায়েন্টিফিক রিপোর্টস গুলোতে নেচারে যখন পাবলিশ হয়, দেখবেন যে নাম্বার অফ অথার্স দেয়ার আর মেনি নাম্বার অফ অথার্স। একদম। একজন সিঙ্গল অথর দিয়ে রিসার্চ পাবলিকেশন খুব কম দেখা যায়। বাট ম্যাক্সিমাম নাম্বার অফ অথার্স দিয়ে রিসার্চ পেপার কিন্তু প্রচুর পাবলিশ হয়। হুম। এটার মানে কেন? কারণটা হচ্ছে কোলাবোরেশন। এক উইথআউট কোলাবোরেশন রিসার্চ হতে পারে না। কারণ রিসার্চ মানে কি? রিসার্চ মানে আমার ভাবনার একটা আউটকাম। আমি একরকম ভাববো, আপনি একরকম ভাববেন। আমার আ অন্যান্য কলিগরা অন্যরকম ভাববে বা আদার্স ইউনিভার্সিটি বা আরো ভালো কোনো ইউনিভার্সিটি এনআইটি বা আইআইটিস আমাদের যদি ইন্ডিয়ার কথা বলতে চাই, সেখানে গেলে তারা ওই বিষয়টাকেই ভালোভাবে ভাববে। আমি হয়তো সেমিকন্ডাক্টর ফিজিক্স নিয়েই বলছি। হুম। আমি হয়তো একটা পার্ট ভাবলাম, আপনি হয়তো আরেকটা পার্ট ভাবলেন। এনআইটিস বা আইআইটিস গুলোতে যে সমস্ত প্রফেসররা আছেন তারা একটা পার্ট ভাবলো। বা আমি যদি অ্যাব্রোড এ চলে যাই, ভালো, ভালো ইউনিভার্সিটিস যেমন ইংল্যান্ডে বা ইউএসএ তে ভালো, ভালো ইউনিভার্সিটিস বা সাউথ এশিয়ান ইউনিভার্সিটিস গুলোতে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা যে মাইন্ডস গুলো পাবো, সেই মাইন্ডস গুলো কোল্যাব করে কিন্তু একটা হিউজ বা একটা ভালো রিসার্চ করা যায়, কাজ করা যায়। তার এই যে কোলাবোরেশনটা খুব ভাইটাল। সেটা এসবিইউ করছে। এসভিউ করেছে এবং শুধু এসভিউ আমাদের এই দেশের মধ্যেই মানে সীমাবদ্ধ থাকেনি। তারা বাইরেও তাদের মানে এমওইউ বা যে কোলাবোরেশন যে একটা করা হয় মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু করেছেন। মানে আমরা যেটাকে মৌ চুক্তি বলি। মৌ চুক্তি বলি। এশিয়ান কিছু ইউনিভার্সিটিজ এর সঙ্গে করেছেন। যেমন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এবং আরো কিছু এশিয়ান ইউনিভার্সিটির সঙ্গে করেছেন। আমি কিছুদিন আগেই মানে আমি বেসিক্যালি তাইওয়ানে কাজ করে এসেছি। তো সেই ইউনিভার্সিটির সঙ্গেও আমি পার্সোনালি কথা বলেছি। মানে আমার সঙ্গে এখনো কনট্যাক্ট এ আছে যেহেতু। তো উনারাও রাজি হয়েছেন করার। তো দেখা যাক ইন ফিউচার উই ক্যান একটু এক্সপেরিয়েন্স একটু শুনবো। আচ্ছা, এক্সপেরিয়েন্স তাইওয়ানের এক্সপেরিয়েন্সটা খুব প্যাথেটিক এবং খুব মজার। প্যাথেটিক কেন? কারণ এটা শুরু হয়েছিল 2019 এর 20 ডিসেম্বর, যেখানে আমি আ ওখানে ল্যান্ড করি তাইওয়ানে। আচ্ছা, তাইওয়ানে আমি কিভাবে পেলাম? তাইওয়ানে আমি পিএইচডি করেছি আইআইটি ধানবাদ থেকে। সেখানে আমি একটা পোস্ট দেখতে পাই যেটা টিইই প্রোগ্রাম। মানে তাইওয়ান এক্সপেরিয়েন্স এডুকেশন প্রোগ্রাম। এটা আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যেও বলব এবং সমস্ত স্টুডেন্টস এসবিও এবং সমস্ত স্টুডেন্টসদের বলব যে এই টিই প্রোগ্রামটা এটা এখনো ওয়েবসাইটে গেলে তোমরা ভিজিট করতে পারবে এবং একটা কোলাবোরেশন করে তোমরা তাইওয়ানে কাজ করে আসতে পারো। কারণ মূলত তাইওয়ানে ম্যাটেরিয়াল সায়েন্স এর উপরে খুব ভালো কাজ করে। সেমিকন্ডাক্টর ফিজিক্স বা কনডেন্স ম্যাটার ফিজিক্স এর উপরে। তো আমি এপ্লাই করার পর আমি চান্স পাই। চান্স পেয়ে আমি ২০ ডিসেম্বর তাইওয়ানে ল্যান্ড করি এবং সেই দিনই চায়নাতে ২০ ডিসেম্বর কোভিড লঞ্চ করে। বাহ! ওকে।
তো তাইওয়ান এবং চায়নার মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, জলপথে হার্ডলি 3 আওয়ার্স। তো যাই হোক, তখন স্টার্ট হয় আমার ওখানে গিয়ে রিসার্চ স্টার্ট হয়। আর আমার যেহেতু রিসার্চটা ছিল বেসিক্যালি ডাই ডিগ্রেডেশন এর উপর। মানে ডাই ডিগ্রেডেশন মানে হচ্ছে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল থেকে, মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল থেকে যে সমস্ত ডাইগুলো বেরিয়ে আসে, সেই ডাইগুলো কি হয়? সেগুলো তো একটা আ মা মানে আউটার হয়ে তারা ডাইগুলোকে পাস আউট করে আউট করছি। এবং সেই ডাইয়ের জলগুলো কোথায় যায়? ওয়াটার বডিজে, রিভার বা কোনো লেক, এই সমস্ত ওয়াটার বডিজে গিয়ে যায় এবং তাতে তারা কি করে অ্যাকোয়াটিক্স আ যে অ্যাকোয়াটিক অ্যানিমাল গুলোকে তারা হ্যাম্পার করে বা তাদের মৃত্যুও হতে পারে। হুম, তো তাতে বায়োডাইভার্সিটি উইল হ্যাম্পার। হুম। তো বায়োডাইভার্সিটি হ্যাম্পার হলে এবার সেই ডাইটাকে, টেক্সটাইলটাকে তো আমি বন্ধ করতে পারব না, ইন্ডাস্ট্রিটাকে। সেই ডাইটাকে কিভাবে সলিউশন এ আসার পর সেই ডাইটাকে কিভাবে ডিগ্রেড করা যায়? এটাই ছিল আমার রিসার্চের মূল উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যটাই ফুলফিল করার জন্য আমি তাইওয়ানে যাই এবং সেখানে সেটা নিয়ে কাজ করি এবং খুব ভালো কিছু রেজাল্ট পাই। আমি জেনারেলি ন্যানো ম্যাটেরিয়ালস বা ন্যানো পার্টিকলস গ্রো করি। এখনো আমি করি, ন্যানো পার্টিকলস গ্রো করি এবং আমি খুব সুন্দর একটা আ মানে মানে ছবিটা থাকলে আমি দেখাতে পারতাম আপনাদের। যে খুব সূক্ষ্ম ১ থেকে ২ ন্যানোমিটারের পার্টিকেলস আমি পেয়েছিলাম। যেটা অনেকটা ওই ঝাঁঝরি যেরকম হয় না? চালনি বা ঝাঁঝরি যেগুলো, ঠিক ওই ধরনের দেখতে। বাহ! মানে ওটা একটা নোবেল স্ট্রাকচার ছিল। এর আগে কেউ রিপোর্ট করেনি। আমি ১ম সেটা রিপোর্ট করেছিলাম। তো ওটা একটা আলাদা এক্সপেরিয়েন্স। ওটা একটা আলাদা ফিলিংস ছিল। কিন্তু তার মাঝে যখন ধীরে ধীরে দিন এগিয়ে গেল, ফেব্রুয়ারি বা মার্চ, হুম। তখন যখন লকডাউনের সিজন চলে এলো, তখন একটু অসুবিধাই হতো রিসার্চ করতে। কারণ আ ঘরবন্দি হয়ে থাকতে হতো, রিসার্চটা করা যেত না। কিন্তু তবুও তার মধ্যেও একদম রোগের যেখানে ভাইরাসের উৎসস্থল, উৎসস্থল তার দরজায় গিয়ে পড়লে পরে তো স্বাভাবিক একটা অস্বস্তি, মানে মারাত্মক অস্বস্তি তৈরি করে এটা এই এক্সাক্টলি, জিনিসটা। এক্সাক্টলি। তো ওই আমার পিরিয়ডটা ছিল 6 মান্থসের। মানে 6 মান্থস একটা আ মা মানে চুক্তি করা ছিল, কোলাবোরেশন করা ছিল। ঠিক। তো আমি বেশিদিন ওখানে করতে পারিনি। হুম। কারণ কোভিডের জন্য আমাকে আবার ফিরে আসতে হয়। তো ফিরে এসে আমি ওই রিসার্চটাই আমি আমার ল্যাবে এসে কন্টিনিউ করি এবং সেটাকে কমপ্লিট করে সেটার উপরেই আমি থিসিস সাবমিট করে আমি জমা দিই। সো এই যে বারবার আমি বলছি, রিসার্চ মানে হচ্ছে ভাবনা। রিসার্চ মানে ইউ নট টু বি ভেরি ইন্টেলিজেন্ট, মানে বুদ্ধিমান হওয়ার দরকার নেই। রিসার্চ মানে হচ্ছে ডেডিকেশন, পেশেন্স অ্যান্ড পারসিভারেন্স। এই ৩ টে ওয়ার্ড রিসার্চের সঙ্গে খুব ভালোভাবে যায়। তো এই ৩ টে যার মধ্যে কোয়ালিটি থাকবে, রিসার্চ ইট উইল গো লাইক দিস। এবং এসভিইউ তে এই মুহূর্তে প্রচুর স্কলার রিসার্চ করছেন এবং আমাদের ফ্যাকাল্টিজরা প্রচন্ড সাপোর্টিভ। তারা রিসার্চ করান। তারা যেমন যাদবপুর ইউনিভার্সিটি বা আদার্স যে সমস্ত ইউনিভার্সিটিস গুলোর সঙ্গে কোলাবোরেশন আছে, মানে ডিপার্টমেন্ট ওয়াইজ কোলাবোরেশন, নট এ মৌ। তো সেই কোলাবোরেশন এর মাধ্যমে রিসার্চটা চলছে। ইভেন আমিও আমার স্কলারকে কোলাবোরেশন এর মাধ্যমেই রিসার্চ করাই। তো এইভাবে রিসার্চটা চলছে এবং তারা দিব্যি এগিয়ে যাচ্ছে এবং থিসিস সাবমিট করছে। এখন অবধি আ যেমনটা বললাম আমি, ২০২১ এর ১৫০ টার ওপর থিসিস জমা পড়েছে। ২০২২ এ মোটামুটি সংখ্যাটা ঐরকম। ২০২৩-২৪ আশা করছি আগামী দিনে আরো সেই সাবমিশনটা সংখ্যাটা বাড়বে। এবং অবশ্যই আমরাও সকলে আশা করছি যে এই অন্বেষণ যেন আরো বেড়ে ওঠে। আর এর সাথে আরো একটা বিষয় যেটা উঠে আসে সেটা হচ্ছে ডোমেইন। আ এই ডোমেইনের স্ট্রাকচার যদি আমি বলি, তাহলে প্রত্যেকের একেকজনের একেক রকমের ডোমেইন স্ট্রাকচার। আ এই এই এটা সম্পর্কে একটু বিশদে একটু জানবো আপনার কাছ থেকে। আচ্ছা, ডোমেইন কারণ রিসার্চের সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক। সম্পর্ক এক্সাক্টলি। এখানে মানে আমি আমার উদাহরণটাই দিই। আমি হচ্ছে ফিজিক্স ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, কিন্তু আমার রিসার্চটা ছিল কেমিস্ট্রি। ওকে। তো আমার ডোমেইনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। তো এখন যে রিসার্চটা হয় মানে এখন বেসিক্যালি আ পিওর ফিজিক্স এর উপরে রিসার্চ ইন্ডিয়াতে খুব কম হয়। বেসিক্যালি পার্টিকেল ফিজিক্স এবং আ মানে স্ট্রিং থিওরি, হুম। এই দুটোর উপরে রিসার্চ খুব কম হয়। টিআইএফআর বা বার্কে কিছু ল্যাবে রিসার্চটা হয়। বাদবাকি মেক্সিমামটাই অ্যাব্রড এ হয়। তো এখন ইন্ডিয়াতে যেটা সবথেকে রিসার্চ হয়, যেটা ফিজিক্স এবং কেমিস্ট্রিটাকে কোলাব করে দে ফর্ম এ ম্যাটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্ট। ওকে। ওকে? ম্যাটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্ট বা ন্যানো টেকনোলজি ডিপার্টমেন্ট। ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি। এই নামটা খুব পরিচিত আমাদের। হ্যাঁ, স্যার। ন্যানো টেকনোলজিতে আমরা তো জানি যে এই মানে এই ২০২৫ এ দাঁড়িয়ে এবং আগামী দিনগুলোতে ন্যানো টেকনোলজির একটা
মানে ভূমিকা তার বর্ণনা করার মতো নয়। এই যে আমরা মোবাইল ফোন ইউজ করি বা যাবতীয় যে সমস্ত স্মল ডিভাইসেস ইউজ করি, তার মধ্যে কিন্তু সমস্ত কার্য কিন্তু সেই ন্যানো টেকনোলজি দিয়েই হচ্ছে। মানে আগামী দিনের রিসার্চগুলোতে আমরা সেটা দেখতে পাবো। তো এই যে ডোমেইন নলেজের কথা যেটা বললেন আপনি বা ডোমেইন স্ট্রাকচার যেটা, হুম। সেই ডোমেইন স্ট্রাকচারটা একটু ভ্যারি করে যায়। তাতে আ ভ্যারি করলেও কিন্তু বেসিকটা কিন্তু একই রকম। একই রকম থেকে যায়। এই যে আমি ফিজিক্স ব্যাকগ্রাউন্ড বাট আমি কেমিস্ট্রি নিয়ে রিসার্চটা করেছি। তাহলে এই যে রিসার্চের মধ্যে আমার ফিজিক্সটা কোথায় ফুটে উঠছে? আমি আমি যখন ফিজিক্সের ব্যাকগ্রাউন্ড, ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে রিসার্চ করছি, তখন আমার বিষয়টা ফুটে উঠছে ফিজিক্যাল এক্সপ্লানেশন এর উপরে। এই তো। ঠিক একই রকম রিসার্চটা কেমিস্ট্রির একজন স্টুডেন্ট করছে। সে কিন্তু ফুটিয়ে তুলছে সিনথেসিসের উপরে। আচ্ছা। দ্য এক্সপার্ট ইজ চেঞ্জিং বাট দ্য মূল বিষয় বা বেসিক সায়েন্সটা ওটা কিন্তু একই রকম থেকে যাচ্ছে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন ডোমেন চেঞ্জ হচ্ছে, তাতে কিন্তু এই যে বেসিক জিনিসটা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই ৩ টে জিনিস কিন্তু থাকছে। এখন কারোরির হয়তো টপিক চলে এলো কোয়ান্টাম কম্পিউটিং। হুম। তাতে কি লাগছে? তাতে আমার অ্যালগরিদম লাগছে, সিমুলেশন লাগছে। সেই সিমুলেশনের পার্টগুলো কোত্থেকে আসছে? ম্যাথমেটিক্যাল ফিজিক্স থেকে, এবং ম্যাথমেটিক্যাল ফিজিক্সগুলো সেই সিমুলেশনের টার্মগুলো বা ওই প্রোগ্রামিংটা কোথা থেকে করছে? দে আর টেকিং হেল্প ফ্রম কম্পিউটার সায়েন্স। হুম। তাহলে এই যে প্রত্যেকটা রিসার্চে আমি দেখতে পাচ্ছি কোলাবোরেশন। কম্পিউটার সায়েন্স, কোয়ান্টাম ফিজিক্স থেকে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স থেকে ম্যাথমেটিক্সের একজন এক্সপার্ট লাগছে যে সিমুলেশন বা অ্যালগরিদম। ইভোলিউশন বা অ্যালগরিদম এর ইয়ে। তাহলে এই যে কোলাবোরেশনটা আমি দেখতে পাচ্ছি, তার ডোমেইন স্ট্রাকচার চেঞ্জ ওইভাবে হচ্ছে। মানে কোলাবোরেশনের সঙ্গে, সঙ্গে দ্য ডোমেইন স্ট্রাকচার ইজ অলসো চেঞ্জিং অ্যান্ড উই আর ক্যাপেবল উইথ দ্যাট। একদমই। অবভিয়াসলি আর এই অ্যালগরিদমের কথা শুনলে পরেই XOR গেট, NOR গেট এবং এক্সাক্ট। এই হ্যাঁ। গেটিং ওয়ে গুলোকে খুব স্পষ্টভাবে মাথায় মনে আসে। আর আরো একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এই যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে এই যে রিসার্চের পার্ট একটা আ ধরুন কোনো ছাত্র বা কোনো একটা ছাত্রী সে রিসার্চ করতে, করতে ঠিক করল যে আমাকে পেশাগতভাবে সাবলীল হতে হবে। যদিও বিষয়টা রিসার্চ। কিন্তু তবুও পেশাগতভাবে সাবলীল হওয়া। মানে সে চাকরি পেতে চাইছে। হুম। আ চাকরি ছাড়া তো সত্যিই কিছু হয় না হ্যাঁ। এবং সেই জায়গাটা তো সেখানকার কোনো প্রসপেক্টাস বা কোনো এবিলিটি রয়েছে? হ্যাঁ, স্বামী বিবেকানন্দ সেই পথটাও খুলে রেখেছেন। কারণ কি করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি? তারা পার্ট টাইম রিসার্চ বা তারা চান্স দিচ্ছে সে সমস্ত এমপ্লয়িদের যারা কোথাও কর্মরত, আচ্ছা। এবং তারা তাদের সময় মতো এসে বা আমাদের যেনারা গাইড আছেন বা ফ্যাকাল্টি আছেন, তারা সেইভাবেই ওনাদের হেল্প করছেন যাতে তারা রিসার্চটা করতে পারে উইথ দেয়ার মানে কাজ। মানে তারা হয়তো কোথাও কর্মরত আছে এবং তারা উইকলি ১ দিন বা ২ দিন বা ৩ দিন তাদের সময় মতো করে এসে তারা রিসার্চটা করছে, এবং সেটা আমরা সাপোর্ট করছি তাদের যে তারা আ মানে আ সেই সময়টা দিচ্ছে এবং ফ্যাকাল্টিরাও সেই সময়টা তাদের ম্যানেজ করে ওই পার্টিকুলার টাইমের সঙ্গে ম্যাচ করে তারা কিন্তু তাদের ধরুন আমি কোথাও একটা চাকরি করি বা আমি কোনো একটা পেশার সাথে যুক্ত রয়েছি। আমি চাইছি রিসার্চ করতে। আ সেই সুযোগটা আমি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে পাবো? একদম, একদম পাবেন। আচ্ছা। আমি এটা ভিউয়ার্সদের জন্যও বলছি যে এখন এই মুহূর্তে প্রচুর আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসেও ভ্যাকান্সি আছে পিএইচডি করার। তারা কেউ যদি চায় পিএইচডি করতে, তারা নিজের কর্মজীবন করতে, করতেই তারা পিএইচডিটা করতে পারে। এটা একটা কিন্তু অনেকটা বড় প্রাপ্তি যাকে বলা যায়। অপরচুনিটিস বলা হ্যাঁ। যায়। আর এটা বোধহয় আ যারা এই সময় বা আগের সময় যারা রিসার্চ করেছে এতটা সুযোগ বোধহয় ছিল না। না, এতটা সুযোগ আগেও ছিল না। হ্যাঁ। কিন্তু আমিও ১ম এখানে এসেই দেখছি যে মানে এতটা হেল্পফুল এসভিউ, মানে আমাদের ইউজি স্টুডেন্টের জন্য যেরকম হেল্পফুল, তারা যেমন আ মা মানে আদার্স ফ্যাকাল্টিরা যেমন বললেন যে ফিন্যান্সিয়াল দিক থেকে অনেকটা হেল্প করেন হুম। এসভিউ ইউজি স্টুডেন্টদের। সেরকম এই পিএইচডি করার জন্য মানে বিভিন্ন স্কলারদের আমরা এভাবেই হেল্প করি। যে তারা কাজ করুক, তার সঙ্গে, সঙ্গে তারা পিএইচডিটাও কমপ্লিট করুক এবং তারা ডিগ্রি নিয়ে যাচ্ছে উইদিন 3 ইয়ার্স টু 4 ইয়ার্স এর মধ্যে। এমন নয় যে তারা মানে পার্ট টাইম পিএইচডি যেটা বলে, পার্ট টাইম পিএইচডি হলে ৮ বছর ৯ বছর লেগে যায়। এখানে কিন্তু একজনও ৩ বছরের ঊর্ধ্বে থাকে না। ৩ বছরের মধ্যেই তাদের ডিগ্রিটা আচ্ছা। পেয়ে যায়।
মানে এটা এটা একটা অভিনব প্রাপ্তি একদম যাকে বলা অভিনব যায়। প্রাপ্তি। এবং সেখান থেকে কেউ ৩ বছরের মধ্যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে সে পিএইচডি হচ্ছে এবং আ এটা অবশ্যই তাহলে তো এই জায়গায় এই প্রশ্নটা উঠে আসে যে আ অত্যাধিক খরচা সাপেক্ষ বিষয়, অত্যাধিক খরচের বিষয় বা অর্থনৈতিক একটা বিশাল বড় আ একটা অ্যামাউন্ট তাকে বিয়ার করতে হবে। এরকম কি কোনো ব্যাপার রয়েছে? ওদের একটা অ্যাডমিশন ফিজ লাগে। পিএইচডি মানে যারা অ্যাডমিশন নিতে চাইছে, সেই অ্যাডমিশন ফিজটাও নেগোশিয়েবল। মানে এসভিইউ সেই জায়গাটাও খুলে রেখেছে যাদের ফিন্যান্সিয়াল কন্ডিশন অতটা ভালো নয়। কিন্তু তাদের একটা মানে আম পিএইচডি বা রিসার্চ করার একটা ইচ্ছে আছে। সেই ইচ্ছেটার গুরুত্ব দিয়ে এসভিইউ কিন্তু সেই জায়গাটাও খুলে দিচ্ছে যে ফিন্যান্সিয়াল কন্ডিশন খারাপ থাকা সত্ত্বেও আমরা তাকে হেল্প করছি, যতটা পারা যায়। যেহেতু বেসিক সায়েন্স হুম। তার উপরে রিসার্চ, ল্যাব স্ট্রাকচার আপনি যেমনটা বলছিলেন যে আপনার কথা প্রসঙ্গেই যদি আসি, তাহলে টোটাল টেকনিক্যালিটি, এই টেকনিক্যালিটিটা একটা বড় বিষয়। হুম। এবং আমি বহু পডকাস্টের মধ্যে শুনেছি, বহু এপিসোডে শুনেছি যে এসভিউ তে টেকনিক্যালিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। হুম। আ গবেষণার ক্ষেত্রে টেকনিক্যালিটিস কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গবেষণার ক্ষেত্রে এই এসভিউ তে? এসভিউতে টেকনিক্যাল টিম আমাদের প্রচুর হেল্প করে। যেমন ধরুন টেকনিক্যাল যে সমস্ত কাজকর্মগুলো থাকে, যেমন আমি যেমন আর&ডি সেকশনে আছি। একটা আ স্টুডেন্ট সে রিসার্চ করলো। বাট তার ডকুমেন্টস ভেরিফাই করা, তার যথাযথ যে রিপোর্ট গুলো সাবমিট করছে, প্রোগ্রেস রিপোর্ট সেগুলো ভেরিফাই করা, সেগুলো কিন্তু তার পক্ষে সম্ভব না এবং গাইডের পক্ষেও সম্ভব না। তো এসভিউ একটা আলাদা সেল খুলেছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল বা পিএইচডি সেল যেটা বলে। সেখানে আ আমাদের ফ্যাকাল্টিরা আছেন, নিযুক্ত হয়েছেন এবং তারা প্রতিদিন এরকম ফাইলগুলো চেক করেন এবং আমরা হেল্প করি যত তাড়াতাড়ি সম্ভব ওই টেকনিক্যাল আ ইস্যুস গুলো বা টেকনিক্যাল কোনো ফল্ট থাকলে এবং আ সুপারভাইজার বা গাইডের সঙ্গে কনসাল্ট করে কতটা ইজিলি সলভ করে সেটাকে মানে পাস করে। প্রোফাইলিং এর ব্যাপারটা অত্যন্ত সতর্কীকরণ করে বিষয়টা দেখা হয়। একদম, একদম। এই সাথে আমি একদমই আ একটা বিষয়ের দিকে যাব। সেটা হচ্ছে যে আ পেশাগত দিক আমরা জানলাম, রিসার্চ এর একটা বিষয় জানলাম, টেকনিক্যালিটিস জানলাম। এবার সবথেকে বড় একটা বিষয় সেটা হচ্ছে যে যেই বিষয়টা নিয়ে আমরা এখন সবসময় চলছি, হুম। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর আগের পডকাস্টে যখন আমরা গত সময়ের পডকাস্ট দেখেছি, তখন আমরা দেখেছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে দিয়ে আ এই যে মডার্ন সায়েন্স বা বেসিক সায়েন্স এর তার একটা এগিয়ে চলা, যৌথভাবে এগিয়ে চলা। আপনার কাছে যদি আমি এই প্রশ্নটা আরেকটু সংযোজিত করি, সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস বেসিক সায়েন্স প্লাস রিসার্চ কি বলবেন? ওকে। এই কোয়েশ্চেনটা মানে এটা গুগলে সার্চ করলেই দেখবেন যে কোনো একটা বিষয়ে সাপোজ আমি আমার ফিল্ডের কথাই বলছি। আমি টাইটেনিয়াম ডাইঅক্সাইড নিয়ে কাজ করেছি। তো আমি যদি দিই যে অ্যাপ্লিকেশনস অফ টাইটেনিয়াম ডাইঅক্সাইড, দেখবেন গুগলে আ বাঁ হাতে এআই মুড বলে একটা অপশন চলে আসে। অবভিয়াসলি এখন আমরা দেখি। ওই এআই মুডটা ক্লিক করার পর অনেক কিছু ইনফরমেশন আমরা পেয়ে যাই। তো এই যে ইনফরমেশন গুলো পাচ্ছি, হুম। একজন রিসার্চ করছে। করার সঙ্গে, সঙ্গে গাইড আছে বা সুপারভাইজার আছে তাকে প্রতি মুহূর্তে গাইডেন্স বা দিচ্ছে বা গাইড করছে। তার সঙ্গে, সঙ্গে টেকনিক্যালি সে নিজে কতটা জ্ঞান অর্জন করছে সেটা কিন্তু এআই সেই জায়গাটা খুলে দিয়েছে। তে মেশিন লার্নিংই হোক বা ChatGPT জায়গা থেকেই হোক, একটা কোনো কিছু সার্চ করলে ChatGPT ডিটেইলড তার আলোচনা করে দেয় এবং একটা পেপার বা পাবলিকেশন মানে রিসার্চ পাবলিকেশনের জার্নাল আর্টিকেলও ChatGPT র মাধ্যমে আমরা পেয়ে যাই। তো এই যে আমার হয়তো কিছু ভাবনা আমার মাথার মধ্যে আসছে যে আমি এই ভাবনাটা আমি ইনকর্পোরেট করতে চাই বা দেখতে চাই। অনেক সময় হয়ে থাকে গুগলে সেই আ বিষয়টা সার্চ করলে আমরা খুঁজে পাই না। কিন্তু এআই হয়ে যাবার পর সেই জায়গাটা আরো সুবিধার জনক হয়ে পড়েছে। কারণ এআই এ সেই বিষয়টাকে আমি পুট করলেই আমরা এক্সাক্ট উইদিন কয়েক সেকেন্ডের মধ্যেই সেই রেজাল্টটা পেয়ে যাই এবং আমরা আইডিয়াটা পাই। যে হয়তো এমন হতে পারে যে আমার একটা জার্নাল পেপার বা আর্টিকেল দরকার ওই টপিকের ওপরে। কিন্তু ওই টপিকের ওপরে কি রকম আর্টিকেল হতে পারে সেই আইডিয়া আমার নেই। সেই আইডিয়াও কিন্তু এআই দিয়ে দিচ্ছে। তাহলে এআই মানে এখন রিসার্চ এর পথটাকে আরো
মানে খুব দৃঢ় ইজি করছে, সুগম করেছে। করছে। হ্যাঁ, এবং খুব টাইটলি বাউন্ড করে দিচ্ছে এবং খুব ইজি করে দিচ্ছে পথটাকে। আর একটা সত্যি কথা বলতে গেলে যে একটা ইনফরমেশন রিসার্চ করার জন্য আ বেসিক সায়েন্স নিয়ে রিসার্চ করার জন্য যে পথটা আমরা দেখতে চলেছি, সেটা বোধহয় এআই অনেকটা বড় হেল্প করে হেল্প দিচ্ছে। করছে। এবং এরই সাথে আমি একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি আমাদের আলোচনা হুম। আজকের এই পডকাস্ট সেশনে। আ যারা রিসার্চ করছে, গবেষণা করছে, তাদের কাছে কাজী সাহেবের বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক। এবং আমি একদম শেষ করব আজকের এই পডকাস্ট সেশনটা। যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, আ যারা আপনার বক্তব্য শুনতে চায়, রিসার্চ করছে যারা, যারা অনুপ্রাণিত হবে, তাদের কি বার্তা দিচ্ছেন কাজী সাহেব? আচ্ছা। তো এটা সকলের উদ্দেশ্যেই, মানে যারা রিসার্চ করছেন বা রিসার্চ করার কথা ভাবছেন বা যারা এখন একদম প্রাথমিক পর্যায়ে পড়াশোনার, তারা পরবর্তীকালে রিসার্চের জন্য মোটিভেশন চাইছেন বা মোটিভেট হতে চাইছেন, তাদের জন্য একটাই কথা বলার যে, যেকোনো বিষয়কে পড়লে বা পড়তে গেলে সেটা খুব মন দিয়ে এবং ডেডিকেশনের সঙ্গে সেই কাজটা করলে তার প্রতি একটা ভালোবাসা জন্মায়। একদম। সেই ভালোবাসার দিক থেকে তার ভাবনাটাকে আরো অগ্রসর করতে বা ওটাকে আরো এক্সপ্লোর করতে গেলে তার রিসার্চ হচ্ছে একমাত্র পথ। আমরা কথা বললাম ডক্টর হাসিবুর আ কাজীর সাথে। অনেকটা অভিজ্ঞতা অর্জন করলাম বেসিক সায়েন্স এর উপরে এবং অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা আমাদের সাথে দেওয়ার জন্য। আর এই সময়টা বোধহয় অত্যন্ত দরকার ছিল। আর দরকার ছিল যে এই পডকাস্ট সেশনে আরো কিছু অজানা তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য। আর যারা গবেষণা করতে চাইছে আর জানতে চাইছে যারা গবেষণার মধ্য দিয়ে যারা জানতে চাইছে প্রকৃতভাবে যে কি হতে পারে, কি হতে পারত বা কি ঘটতে চলেছে। এই সমস্ত ৩ টে প্রশ্নের উপর দাঁড়িয়ে যারা বেসিক সায়েন্সকে এগিয়ে নিয়ে যেতে চলেছে তাদের জন্য বোধহয় অনেকটা বেশি ইনফরমেশন আ কাজী সাহেব তুলে ধরলেন। আর আগামী দিনেও এই যে বেসিক সায়েন্সের যে এলিমেন্টস গুলো রয়েছে, সেই এলিমেন্টস গুলো আমাদেরকে আরো পথ সুগম করবে এই পডকাস্টের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি। আর বিশ্বাস করি বলেই এইজন্যই আমরা এই পডকাস্টের মধ্যে আসি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট সেশন, নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই এসভিউ পডকাস্টকে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করতে থাকুন। নমস্কার।